আবার দেখতে পাচ্ছি বাংলার রাজনৈতিক আকাশে দুর্যোগের ঘনঘটা, শুনতে পাচ্ছি অশনি সংকেত। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। হ্যাঁ, ঠিক তাই ঘটছে। গতকাল অপরাহ্নে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেইটে আমরা যা দেখলাম, 11 দলীয় জোটের লাখো মানুষের সমাবেশ। এটি শুধু সমাবেশ ছিল না, এইটি ছিল প্রতিবাদ সমাবেশ। তো এইটি ছিল মুভির টিজার কিংবা ট্রেলার বলা যেতে পারে বড়জোর। আসল মুভি কিন্তু সামনে আছে। তো আমরা সেই মুভি দেখতে চাই না, কিন্তু মনে হচ্ছে সরকারি দল বিএনপি আমাদের সেটি দেখতে বাধ্য করবে, আমাদের সেদিকেই তারা নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, যা ঘটে যাচ্ছে সংসদে, এটিকে সার্কাস বললে কম বলা হবে। সর্বশেষ বৃহস্পতিবার দিন আমরা সংসদের কার্যাবলী যখন দেখছিলাম, সেখানে সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন সাহেবকে দেখলাম প্রতিবেদন প্রকাশ করলেন। সেই প্রতিবেদন থেকে পরিষ্কার হলো বিষয়টি যে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 98টি অধ্যাদেশকে তারা যেরকম আছে সেভাবে পাশ করতে চাইছে সরকারি দল বিএনপি। 98টি যেমন আছে তেমনই থাকবে। আর 15টি অধ্যাদেশকে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংশোধিত আকারে পেশ করতে চাইছে এবং পাশ করতে চাইছে 15টি সংশোধিত আকারে। আর 4টি অধ্যাদেশকে তারা সামারিলি বাতিল করে দিতে চাইছে, অর্থাৎ এই অধ্যাদেশগুলো তাদের পছন্দ না, এটি তারা চাইছে না। আর 16টি অধ্যাদেশকে স্থগিত করতে চাইছে। আর সেখানে তারা বাহানা বানিয়েছে যেগুলোকে ভবিষ্যতে অধিকতর যাচাই বাছাই করা হবে এবং আরও শক্তিশালী করে ভবিষ্যতে বিল আকারে উপস্থাপন করা হবে। ভয়াবহ শুভঙ্করের ফাঁকি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও নোটিস করছেন গত কয়েকদিন ধরে কি হচ্ছে। তো এইটি আমাদের চরম দুর্ভাগ্য জাতি হিসেবে। আমরা কখনোই ভাবিনি যে বিএনপি সরকার গঠিত হবার পর পর ক্ষমতায় বসেই মাত্র 180 ডিগ্রিতে ঘুরে যাবে, জন আকাঙ্ক্ষার বিপরীতে সব সিদ্ধান্ত নেওয়া শুরু করবে। আমরা কখনো এটি ভাবিনি। সারা দেশের মানুষকে স্তম্ভিত করে দিয়ে, স্তব্ধ করে দিয়ে বিএনপি কিন্তু সেই পথেই হাঁটছে। এক রোখা, এক চেটিয়া ক্ষমতার দম্ভ দেখাবার যে রাস্তা, সেই রাস্তায় তারা হাঁটছে, যেই রাস্তায় শেখ হাসিনাও হেঁটেছিলেন, তথাকথিত সংখ্যাগরিষ্ঠতা বা মেজরিটির জোরে। বিএনপি একই রাস্তায় হাঁটছে, এই প্রত্যাশা আমাদের বিএনপির কাছ থেকে ছিল না। আমরা ভেবেছিলাম এবার যে বিএনপি ক্ষমতায় এসেছে সেইটি পরিবর্তিত বিএনপি, আগের সেই বিএনপি না। এমন আন্দাজে তারা আমাদের নির্বাচনের আগে দেবার চেষ্টা করছিলেন, জন আকাঙ্ক্ষার পক্ষে কথা বলছিলেন এবং নির্বাচনী কার্যকলাপ বা প্রচারাভিযান বন্ধ হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব জনতার উদ্দেশ্যে বলেছিলেন, হ্যাঁ ভোটকে জয়যুক্ত করুন। কিসের হ্যাঁ ভোট? গণভোটের হ্যাঁ ভোট অংশে ভোট দিতে বলেছিলেন। তো এখন বিএনপি বলছে তারা গণভোট টোট মানে না, এটি অবৈধ এবং এইটি অনন্ত কিংবা একেবারে চূড়ান্ত প্রতারণার দলিল অধ্যাপক ইউনূসের। অথচ সেই গণভোটের পক্ষেই বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণকে উদ্বুদ্ধ করছিলেন, ভোটারদের উদ্দেশ্যে হাত নেড়ে বলছিলেন যে আপনারা হ্যাঁ ভোট দেবেন। তখন কি গণভোটের আদেশটি বৈধ ছিল? আর যেই নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে বিএনপি দলীয় সাংসদরা মেজরিটি পেয়ে সরকার গঠন করেছেন, সেই নির্বাচনের দিন তো দুটো নির্বাচন হয়েছিল, একটি গণভোটের নির্বাচন, একটি জাতীয় সংসদের নির্বাচন। তো গণভোটের নির্বাচন যদি অবৈধ হয়, প্রতারণার অনন্ত দলিল হয়, চূড়ান্ত দলিল হয়, তাহলে জাতীয় সংসদ নির্বাচনটি বৈধ হলো কী করে? এটি তো একটি সহজ প্রশ্ন। এলিমেন্টারি স্কুলের বাচ্চারাও এটি ধরে ফেলবে। এক্সকিউজ মি। বাট বিএনপির তথাকথিত সংবিধান বিশেষজ্ঞরা, আইন বিশেষজ্ঞরা এই বিষয়টি বুঝতে পারছে না। তারা বুঝতে পারছে না তারা যে জাতির সঙ্গে প্রতারণা করবার চেষ্টা করছে সেইটি আমরা ধরে ফেলেছি। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, যেটি বলছিলাম যে তারা সামারিলি 4টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশকে বাতিল করে দিতে চাইছে, আর 16টিকে বাতিল করবার প্রক্রিয়ায় রেখেছে। বলছে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে আমরা ভবিষ্যতে সেগুলো বিল আকারে পেশ করব। তো ইন্টারেস্টিংলি যেই 4টি বিষয় নিয়ে কথা বলতে চাইছি, 4টি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ সামারিলি বাতিল করতে চাইছে, সেই 4টি হলো জাতীয় সংসদ সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের
সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয়ের সংশোধিত অধ্যাদেশ। তো এই চারটি তারা সামারিলি বাতিল করতে চাইছে। তো এই চারটি নিয়ে সামান্য কথা বলতে গেলে বলতে হয় যে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগের যে বিষয়টি, এই বিষয়ে সংবিধানে আগেই উল্লেখ করা ছিল, কিন্তু কখনো আইন প্রণয়ন করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার প্রথম এই বিষয়ে কথা বলেছেন এবং তারা এই বিষয়ে অধ্যাদেশ জারি করেছেন। কারণ এইটি লং ওভার ডিউ ছিল, অর্থাৎ জনগণের পাওনা ছিল, দেশের মানুষের এই আইনগুলো পাওনা ছিল। বিচার কার্য যাতে ঠিকঠাক হয়, দেশের মানুষ যাতে নিরপেক্ষ বিচার পেতে পারেন, সেজন্য এগুলো জরুরি ছিল, কিন্তু কখনো হয়নি। রাজনৈতিক সরকারগুলো এই বিষয়ে উদ্যোগ নেয়নি। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু রাজনৈতিক সরকার ছিল না এবং এই সরকারের লোকেরা জানতেন পরবর্তী নির্বাচনে তাদের আর আসবার কোনো প্রয়োজন নেই, তাই ক্ষমতা কক্ষিগত করা, ক্ষমতা সংহত করা তাদের প্রয়োজন হবে না। জনগণের স্বার্থে তারা এই অধ্যাদেশগুলো জারি করেছিলেন। তো ইন্টারেস্টিংলি সেখানে বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট দেয়নি। সুপ্রিম কোর্ট সচিবালয়ের কথা যদি বলা হয়, এটি সব দল কিন্তু একেবারে একই রকমভাবে সম্মতি দিয়েছে। বিএনপির সেখানে কোনো নোট অফ ডিসেন্ট নেই। তাহলে বিএনপির যদি নোট অফ ডিসেন্ট না থাকে, তাহলে এখন কেন বিএনপি সেই অধ্যাদেশ আটকাতে চাইছে, সেই অধ্যাদেশ সামারিলি বাতিল করতে চাইছে? কারণ সুপ্রিম কোর্টের বিচারক যদি নিয়োগ করা হয় নিরপেক্ষভাবে, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠন করবার কথা, সেটি যদি হয়ে যায় এবং সেই কাউন্সিল যোগ্য ব্যক্তিদের, বিচারক হিসেবে যাদের তারা যোগ্য মনে করবেন, সেই ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। তো যেটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল বলা হচ্ছে, অ্যাপয়েন্টিং কাউন্সিল কিংবা অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল, তো সেইটি হয়ে গেলে বিএনপির এখানে কি ক্ষতি? এখানে বিএনপির বিশাল ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? কারণ বিএনপি ইচ্ছে মতো তাদের পছন্দের লোকদের বিচারপতি হিসেবে মনোনয়ন দিতে পারবেন না, কারণ এই জুডিশিয়াল কাউন্সিল সেটি করবে। বিএনপির সেখানে মাতব্বরি খাটবে না। তো বিএনপির যদি সৎ উদ্দেশ্য থাকতো, তাহলে কখনোই তারা এই জায়গায় বাগড়া দিত না এবং এই জায়গাটি রুদ্ধ করবার, বন্ধ করবার চেষ্টা তারা করতো না। কিন্তু তারা এখন প্রমাদ গুনছে যে বিচারপতিরা আমাদের কথা শুনবে না, বিচারপতিরা সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টিং কাউন্সিলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাবে, সো আমাদের কোনো মাতব্বরি সেখানে থাকবে না। সেটি ভয়ঙ্কর কথা তাদের জন্য, তাই তারা এটি অস্বীকার করছে, এটি মানতে চাইছে না। ভয়ঙ্কর বিষয়টি। আচ্ছা, আর যে 16টির কথা বলা হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা, সেই 16টি অধ্যাদেশ যেটি তারা অধিকতর যাচাই বাছাই করবে বলছে এবং শক্তিশালী করবে, মানে হাসি রাখবার আর জায়গা পাই না। যারা যে অবস্থায় আছে সে অধ্যাদেশগুলো সেটি মানতে ভয় পাচ্ছে, সেটি মানতে চাইছে না। তারা বলছে ভবিষ্যতে এগুলোকে অধিকতর শক্তিশালী করবে, ফার্দার স্ট্রেংথেন করে তারপর সেগুলো তারা পাশ করবে। কত মায়া তাদের আমাদের জন্য, দেশের মানুষের জন্য বিএনপির কত ভাবনা, তাই না? আচ্ছা, তো এখন সেইখানে যে অধ্যাদেশগুলো আছে, সেখানে আছে গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ, সেইটি তারা আটকে দিয়েছে, সেইটি তারা পছন্দ করছে না। কারণ ভবিষ্যতে তাদেরও গুম করবার ইচ্ছে আছে বলে মনে হচ্ছে। এই চেষ্টা সেই ইঙ্গিতই কিন্তু দিচ্ছে। দুর্নীতি দমন কমিশন অধিকতর শক্তিশালী করা হয়েছে। যেভাবে অধ্যাদেশটি জারি হয়েছে, এই যাবৎকালে আর কখনো এতটা শক্তিশালী করবার চেষ্টা দুর্নীতি দমন কমিশনকে গ্রহণ করা হয়নি। তো এবারে সেই চেষ্টায় যেভাবে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেখানে সরকার চাইলেও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে ইচ্ছে মতো নিয়োগ করতে পারবেন না, কমিশনারদের ইচ্ছে মতো নিয়োগ করতে পারবে না এবং তাদেরকে ইচ্ছে মতো বহিষ্কারও করতে পারবে না, ডিসমিস করতেও পারবে না। তো বিএনপি কেন এটি পছন্দ করবে? দুর্নীতি দমন কমিশন অধিকতর শক্তিশালী হয়ে উঠলে বিএনপির দুর্নীতি করবার যে খায়েশ আছে, সবার না হলো বেশিরভাগই, সেটি তো বাস্তবায়িত হবে না। তাই তারা দুর্নীতি দমন কমিশনকে অধিকতর শক্তিশালী দেখতে চাইছে না। তো তারা বলছে ভবিষ্যতে অধিকতর শক্তিশালী করে সেগুলোকে পাশ করানো হবে। তার মানে ভবিষ্যতে এগুলো ডালাপালা ছেড়ে দিয়ে আগের মতোই ছোট জগন্নাথ বানিয়ে রাখবে। গুম কমিশনকে তারা, গুম কমিশন সংক্রান্ত যে অধ্যাদেশ, সেটিও তারা সেভাবে চাইছে না। কেন চাইছে না? তারা যে কোনো আটককেই গুম বলতে চাইছে না। ভবিষ্যতে তাদেরকে অনির্দিষ্টকালের জন্য লোকদের আটক করে রাখতে হবে বলে তাদের আশঙ্কা হচ্ছে বা তাদের প্রত্যাশা আছে। তাই তারা গুম কমিশন সংক্রান্ত অধ্যাদেশগুলো সেইভাবে চাইছে না। জাতীয় মানবাধিকার কমিশন, সেই কমিশনও তারা যেভাবে অধ্যাদেশ জারি হয়েছে, অর্থাৎ সেই কমিশনটি আগের চাইতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপায়ে শক্তিশালী করবার প্রস্তাব করা হয়েছে সে অধ্যাদেশে, সেইটিও তাদের পছন্দ না। কারণ জাতীয় মানবাধিকার কমিশন যদি কারণ প্রধানমন্ত্রীর কাছে কিংবা বিএনপির কাছে দলীয়ভাবে দায়বদ্ধ না থাকে, তাহলে তারা স্বাধীনভাবে কাজ করবেন। আর স্বাধীনভাবে কাজ করলে বিএনপি যদি চায়ও এই দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘন করবেন, সেটি তারা পারবেন না। তো এখানেই তাদের আপত্তি। খুব মজার কিন্তু বিষয়গুলো। তো
তো যাই হোক, তাদের উদ্দেশ্য পরিষ্কার আমাদের কাছে। তো বিরোধী দল হিসেবে যারা আছেন এখন সংসদে, তারা তো ছাড় দেবার পাত্র নন, তারা ছাড় দেবেন না। তাই গতকাল আমরা যেটি দেখলাম, মুভির ট্রেইলার বলি আর টিজার বলি, গতকাল আমরা সেটি দেখলাম। বাট আসল পিকচার সামনে বাকি আছে, আর সেই পিকচারটি হতে যাচ্ছে একটি বৃহত্তর পিকচার, ছোটোখাটো কোনো পিকচার না। তো কালকে যে জনসমাবেশ হয়েছে লাখো জনতার, সেইটি আসলে প্রত্যাশিত ছিল না। প্রথম ওয়ার্ম আপ সেশনটি এতটা বড় হবে বিএনপিও আশা করেনি, সরকার আশা করেনি। আর বাংলাদেশের মানুষও হয়তো ভেবেছিল প্রথমবার তারা ওয়ার্ম আপ করছে, হয়তো পরবর্তীতে জনতা সম্পৃক্ত হবেন। কিন্তু প্রথম ওয়ার্ম আপে আমরা যেটি দেখতে পেলাম, সেইটি বিএনপির জন্য নিঃসন্দেহে একটি অশনি সংখ্যা। আর এইটি ভবিষ্যতে বড় হতে থাকবে, আস্তে আস্তে পিকচার বড় হতে থাকবে। আর বড় হতে থাকা মানে সেখানে শুধু 11 দলীয় জোটের লোকেরাই থাকবে এরকম না, সেখানে জনমত নির্বিশেষে সব দলের লোকেরা সম্পৃক্ত হবে। এবং মজার ব্যাপার হলো, বিএনপির অনেকের সঙ্গে কথা প্রসঙ্গে জানা যায়, কথা বললে জানা যায় তারাও বিএনপির এই ছল চাতুরি পছন্দ করছেন না। নেতৃস্থানীয় অনেকের সঙ্গে কথা বলি, তারা অফ রেকর্ড কথা বলছে, তারা বলছে তারা দুঃখিত, তারা শঙ্কিত, তারাও প্রতারিত বোধ করছে। কারণ তারাও বিএনপিকে শেষবারের মতো ভোট দিতে চেয়েছে। বিএনপি অনেকেই করতেন প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার বিএনপি বলে মনে করে, এবং সেই দলটির প্রতি সিম্প্যাথি থেকে তারা বিএনপি করতেন। তারা তারেক রহমানের বিএনপি কখনো করেননি। যদিও তারেক রহমান খুব খারাপ চালাবেন, আমি এই ভবিষ্যৎবাণী লম্বা একেবারে দিয়ে দিতে পারছি না, স্ট্রেট ফরওয়ার্ড সে কথা আমি বলতে পারছি না। হয়তো তিনি ভালোই চালাবেন, তার হয়তো ভালো কিছু উদ্দেশ্যও আছে। তিনি বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান, হয়তো তার মনে ভালো কিছু আছে, কিন্তু তিনি সেগুলো বাস্তবায়ন করতে পারছেন না বিশেষ কারণে। সে কথা শুক্রবার হাসনাত আবদুল্লাহ, এনসিপি দলীয় সংসদ সদস্য, তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছিলেন যে তারেক রহমান সাহেব কি তার নিজস্ব চিন্তা ভাবনা নিজে থেকে অ্যাপ্লাই করতে পারছেন, কিংবা যেগুলো পারছেন না ভালো কাজ করতে, সেগুলো অন্য কোনো কারণে করতে পারছেন না। কোনো পিছুটান, কোনো প্রতিবন্ধকতা, কোনো রেস্ট্রিকশনস, এরকম কিছু আছে? তো এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হাসনাত আবদুল্লাহ উত্থাপন করেছিলেন। তো এখন দেশের মানুষের মনেও কিন্তু সেই সংখ্যাগুলো আছে। তো যে কথা বলছিলাম, তো এইভাবে চলতে থাকলে, আর আমাদের এরকম শুভঙ্করের ফাঁকির মধ্যে বিএনপি যদি রাখতে চায় আটকে, আমরা থাকছি না। আমাদের কাছে উদ্দেশ্য বিধেয় সব কিছু পরিষ্কার এবং ক্রমশই পরিষ্কার হচ্ছে। যেই গণভোটের পক্ষে এই দলটি নির্বাচনের আগে ভোট চেয়েছে, তারা এখন বলছে এই গণভোট, এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রতারণার দলিল। এক্সকিউজ মি। তো এই বক্তব্যগুলো আমাদের শঙ্কিত করে, এই বক্তব্যগুলো নানা রকম প্রশ্নের উদ্রেক করে। আমি বলছি, প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নিশ্চয়ই 1996 সাল মনে আছে। আমরা কিন্তু 96 সালের কথা ভুলে যাইনি, যেই 96-তে বিএনপিকে দুবার নির্বাচন দিতে হয়েছিল জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে। অসৎ উদ্দেশ্যে তারা যেই 15ই ফেব্রুয়ারি নির্বাচনটি করেছিল বিএনপি, তৎকালীন বিএনপি, সেই নির্বাচনটি টেকেনি। জুন মাসে আবার তাদের আরেকটি নির্বাচন দিতে হয়েছিল, এবং সেই নির্বাচনে তারা আর জিতে আসতে পারেনি। তাই আমাদের শঙ্কা হচ্ছে, বিএনপি এখন যেই রাস্তায় আছে, জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে, রাষ্ট্রযন্ত্র সংস্কারের বিপরীতে গিয়ে, হীন স্বার্থে ক্ষমতা কক্ষিগত করবার জন্য তারা যে রাস্তায় হাঁটছে, যদি এই রাস্তায় তারা হাঁটতেই থাকে, তাহলে আশঙ্কা হয় কয়েক মাসের মধ্যেই না বিএনপিকে আরেকটি নির্বাচনের আয়োজন করতে হয়, এবং সেই নির্বাচনে বিএনপির আর ফিরে আসবার সম্ভাবনা না থাকে। সেই আশঙ্কা কিন্তু আমাদের থেকেই যাচ্ছে। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবার জন্য।